এসএসসি পদার্থবিজ্ঞান সূত্র বিশ্লেষণের আজকে তৃতীয় ক্লাস তোমাদের স্বাগত। এর আগে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, যেখানে আমাদের ভৌতরাশীয় পরিমাপ এবং গতি অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান যে তৃতীয় অধ্যায়টা আছে বল। দেখো এই অধ্যায়ের মোট যতগুলো সূত্র আছে সবগুলো আমি এখানে লিখে রাখছি। তো এইগুলো নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করবো। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। তো দেখো, আর পদার্থবিজ্ঞানে ভালো করার মূল চাবিকাঠিটাই হলো পদার্থবিজ্ঞানের সূত্র। যদি পদার্থবিজ্ঞানের সূত্র তোমার মনে থাকে, তাহলে দেখবা সবগুলো এমসিকিউ তুমি অ্যান্সার করে আসতে পারবা, সবগুলো শর্ট প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা। আর সবগুলো সূত্র জানা থাকলে তুমি সিকিও ধরতে পারবা যে এই প্রশ্নটা কোন সূত্র ইউজ করে কিভাবে করা যেতে পারে। আর যদি তোমার যদি সূত্রই মনে না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি ফিজিক্সে ভালো করার কোনো পসিবিলিটি নেই। তো আমরা অবভিয়াসলি সূত্রগুলোতে কি করব, বেশি বেশি ফোকাস করবো। তো এই এই ক্লাসটা যারা প্রথম দেখতেছো, আগের দুটি ক্লাস তোমরা অবশ্যই দেখে নিবে। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কি সূত্র আছে? ফার্স্ট অফ অল আছে আমাদের বাধা দানকারী বল। হ্যাঁ, বাধা দানকারী বল। যে বাধা দানকারী বলটা কি? কোনো একটি গতিশীল বস্তুকে থামাইতে যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটা হলো আমাদের কি বাধা দানকারী বল। অথবা কোনো একটি স্থির বস্তুকে ধাক্কা দিয়ে গতিশীল করতে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের কি অন কাইন্ড অফ বাধা দানকারী বল। তো দেখো, বাধা দানকারী বলটা কি? বাধা দানকারী বল এফ। এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে এমটা কি? এমটা হলো যে বস্তুর উপর তুমি বলটা প্রয়োগ করবা সেই বস্তুর ভর। এমটা কি? ভর। ওকে, এমটা হলো আমাদের ভর। আর এটা কি? এটা হলো ত্বরণ। মানে বল প্রয়োগ করে, অথবা মানে কত ত্বরণে গতিশীল বস্তুকে তুমি কি করতেছো, বল প্রয়োগ করে থামাইতেছে সেই বস্তুটা কি? ত্বরণ। অথবা স্থির বস্তুকে বল প্রয়োগ করে কত ত্বরণে তুমি গতিশীল করতেছো সেই ত্বরণটা। তাহলে দেখো, বাধাদানকারী বল সমান আমরা কি লিখতে পারি? বাধাদানকারী বল সমান বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের গুণফলের সমান। বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের গুণফলের সমান হলো আমাদের কি? বাধাদানকারী বল। তো দেখো, আমাদের এক নম্বর যে সূত্র ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। বাধাদানকারী বল সমান কি? বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। এরপর আসো বলের ঘাত। আমি লিখে রাখছি বলের ঘাত এবং বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে অথবা অনুধাবনমূলক প্রশ্নে অহরহ এসে থাকে যে দেখাও যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তো এটা আমরা দেখবো। আগে দেখি আমরা বলের ঘাতটা কি। দেখো, বলের ঘাত। হ্যাঁ, বলের ঘাত। বলের ঘাত সমান আমরা লিখতে পারি বল এবং ওই বলটা কত সময় পর্যন্ত ক্রিয়া করছে সেই ক্রিয়াকালের গুণফল। মানে বল এবং বলটা কত সময় পর্যন্ত কাজ করছে ওই সময়টা, এই দুটোর গুণফলটাই হলো আমাদের কি? বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত সমান আমরা লিখতে পারি বল ইন্টু ওই বলটা কত সময় পর্যন্ত কাজ করছে সেইটা, সেটার গুণফল হতো আমাদের কি? বলের ঘাত। তো আমাদের এখান থেকে দেখাইতে হয় বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগটা কি বলতো? ভরবেগ কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। পি ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, মানে ভর গুণন বেগ। এটাই কিন্তু আমাদের কি? ভরবেগ। আর ভরবেগের পরিবর্তন মানে ডেল পি দ্বারা প্রকাশ করি। ডেল পি ইজ ইকুয়াল টু এম ইন্টু বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটা কি হয়? শেষ বেগ মাইনাস আদি বেগ। ঠিক আছে, এটা হলো আমাদের ভরবেগ আর এটা হলো আমাদের কি? ভরবেগের পরিবর্তন। তো আমাদের দেখাইতে হবে যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমি নিয়ে আসি। আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এর সাথে কি আছে? টি গুণ আকারে আছে। এবার দেখো, এম ইন্টু, আমরা দ্বিতীয় অধ্যায়ের যে গতির সূত্র বিশ্লেষণে আমরা এই ত্বরণের একটা সূত্র কি জানছিলাম না? ত্বরণ সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইন্টু কি আছে? টি এলো। দেখো, এই টি আর এই টিটা কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে কি থাকতেছে? দেখো তো, এম ইন্টু টি, টি তো ক্যান্সেল আউট হয়ে গেছে, এখানে রয়েছে ভি মাইনাস ইউ। ওকে, তো এইখান থেকে দেখো, আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের কি? ডেল পি। এটাই আমাদের কি? ডেল পি। হ্যাঁ, এই তো ডেল পি তো এটাই, এম ইন্টু ভি মাইনাস ই। তাহলে আমরা শুরু করছিলাম
বলের ঘাত থেকে পেয়ে গেলাম কি ভরবেগের পরিবর্তন। তো এখান থেকে আমরা লিখতে পারি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। আশা করি 2 নম্বর সূত্রটা আমাদের অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা দেখবো। হ্যাঁ, এটা আমরা সুন্দর করে একটা চিত্রের মাধ্যমে দেখবো। ধরো এটা একটা বস্তু, এটার ভর এটার ভর হলো আমাদের m1। হ্যাঁ, m1 ভরের একটা বস্তু, এইটা এই দিকে গতিশীল। ওকে, এটা এই দিকে গতিশীল কি বেগে? u1 বেগে। এবার সেম ভাবে এইখানে একটা বস্তু হচ্ছে, ধরো এই বস্তুটার ভর m2, এই বস্তুটা এই দিকে গতিশীল, এটা কি বেগে? যেহেতু m2, এটার আদিবেগ ধরে নিলাম u2। m1 এর একটা বস্তু এই দিকে গতিশীল u1 বেগে, m2 ভরের একটা বস্তু এই দিকে গতিশীল u2 বেগে। তাহলে এই বস্তুটার ভর হলো m1 আর আদিবেগটা কি u1, এটার ভর m2, আদিবেগ u2। তো এই দুইটা বস্তু যদি এরকম ভাবে চলতে থাকে, তাহলে একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে এই বস্তু দুটোটা কি হয়েছে? সংঘর্ষে লিপ্ত হয়েছে। দেখো এই বস্তু দুটোটা কি হবে আমাদের, একটা ছোট বড় হয়ে গেলে সমস্যা নেই, এটা আমাদের m1, এটা আমাদের কি m2। এই বস্তু দুটোটা সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি কাজটা হবে বলতো? একটা কাজ হতে পারে, কারণ এটা লিখে রাখবো, হতে পারে যে এই বস্তুটাকে সংঘর্ষ হওয়ার ফলে এই দিকে ঠেলে নিয়ে যাবে, অথবা এই বস্তুটাকে এই দিকে নিয়ে যাবে। তো আমি এইটা সাপেক্ষে চিন্তা করতেছি যে সংঘর্ষে পরে এই বস্তুটা একই বেগ নিয়ে এই দিকে গতিশীল হয়ে যাবে। হ্যাঁ, এইটা হবে আমাদের কি ভি। ওকে, ভি যেহেতু একটা বেগ নিয়ে গতিশীল হবে। অথবা কি হইতে পারে, আরেকটা হতে পারে দুইটা সংঘর্ষ হওয়ার ফলে এইটা এইদিকে চলে যাবে আর এইদিকে এদিকে চলে যাবে। হ্যাঁ, এইটা চলে যাবে এইদিকে আর এইটা চলে আসবে কোন দিকে? এইদিকে। m1 যে ছিল এটা v1 বেগ নিয়ে উল্টো দিকে চলে যাবে, আর সরি এটা m2 যেটা ছিল ওটা v2 বেগ নিয়ে উল্টো দিকে চলে যাবে, আর m1 যেটা ছিল সেটা v1 বেগ নিয়ে এই অপোজিট দিকে চলে যাবে। আচ্ছা দেখো, তো এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সিনিয়রিটি। হ্যাঁ, এইখান থেকে আমরা দেখবো যে ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে আসলে নির্ণয় করে। তো আমাদের এরকম কিছু একটা দিয়ে দিবে। হ্যাঁ, যে এত কেজি ভরের একটি বস্তু এত বেগ নিয়ে এবং এত কেজি ভরের বস্তু এত বেগ নিয়ে একই দিকে গতিশীল, এরা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি দিয়ে দিবে আমাদের? ধরো এই m2 বস্তুটা এত বেগ নিয়ে চলে গেল আর m1 বস্তুটা এত বেগ নিয়ে চলে গেল, তাহলে বলবে যে এদের কি ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলছে কিনা। তো এটা বের করার জন্য আমরা কি করবো? দেখো, বস্তুটার যে আমাদের প্রথম বস্তুর ভর এবং বস্তুর আদিবেগ, এটা হলো প্রথম বস্তুর সংঘর্ষের আগে ভরবেগ, আর m2 u2 এই দুটো হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগে ভরবেগ। এই দুটো ভরবেগ আমরা কি করব? ফার্স্ট অফ অল যোগ করব। হ্যাঁ, এই দুটো ভরবেগ আমরা যোগ করব। এরপরে দেখো এইখানে m1 বস্তুটা কি হয়েছে? m1 বস্তুটা v1 বেগ নিয়ে এদিকে চলে আসছে, আর m2 বস্তুটা v2 বেগ নিয়ে ওইদিকে চলে আসছে। তো এইখানে সংঘর্ষের পরে m1 বস্তুটার ভরবেগ কি হবে বলতো? ভরবেগটা হবে m1 ইনটু কি v1। সেম ভাবে এই m2 বস্তুটার m2 ইনটু v2। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি সংঘর্ষের পরে যে ভরবেগটা, তো সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি করবো আমরা, মানে সমষ্টি যদি সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি সমান হয়, তাহলেই কেবল আমাদের কি হবে? ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে। ঠিক আছে, দুইটা সমান হইলে মেনে চলবে, না হইলে মেনে চলবে না। এবার দেখো আমাদের কি গতিশক্তির সংরক্ষণশীলতা। কি গতিশক্তির সংরক্ষণশীলতা? তো এই গতিশক্তিটা আমরা কি করব? নেক্সট ক্লাসে পড়বো, ওইটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে। কিন্তু আমরা একটা জিনিস জেনে রাখি যে গতিশক্তিকে আমরা কি, গতিশক্তির ফর্মুলাটা কি? গতিশক্তি সমান আমরা লিখতে পারি গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। এখানে এমটা কি বস্তুর ভর এবং ভিটা কি বস্তুর বেগ। তো গতিশক্তি সমান আমরা এটা লিখতে পারি। তো এইখানে দেখো, তাহলে আমাদের গতিশক্তি সংরক্ষণশীলতা কি? এটা সেম কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার মতোই, জাস্ট আমাদের
সংঘর্ষের আগে কি নির্ণয় করতে হবে? বস্তুর গতিশক্তি, দুইটা বস্তুর গতিশক্তি সমষ্টি, এবং সংঘর্ষের পরে যদি দুইটা বস্তুর গতিশক্তি সমষ্টি সমান থাকে তাইলেই আমাদের কি হবে? গতিশক্তি সংরক্ষণশীলতা বজায় থাকে। তো এইখানে দেখো, এইখানে আমাদের সংঘর্ষের আগে এই বস্তুটার গতিশক্তি সমষ্টি কি ছিল? এই দুইটা বস্তুর গতিশক্তি সমষ্টি কি ছিল? এইখানে ছিল আমাদের দেখো হাফ m1 e1 স্কোয়ার, হ্যাঁ, হাফ m v স্কোয়ার। এরপর আমাদের এটাতে কি ছিল? হাফ m2 u2 স্কোয়ার। তো এই দুইটার যোগফল আমাদের কি বলতো? এই দুইটার যোগফল হইতেছে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি। এবার দেখো, ধরো এই সিনারিওটা দেখো যে এক একটা এক এক রকম বেগ নিয়ে চলে এসেছে। তো এইখানে আমাদের এই m1 বস্তুটার গতিশক্তি কি হবে সংঘর্ষের পরে? হাফ m1, এই v1 বেগ নিয়ে গেছে না, হাফ m1 v1 স্কোয়ার। এবং সেম ভাবে এখানে কি হবে? হাফ m2 v2 স্কোয়ার। তো এই দুইটা হচ্ছে আমাদের কি? সংঘর্ষের পরে গতিশক্তি। তো দেখো, সংঘর্ষের পরে এই গতিশক্তি সমষ্টি, যদি সংঘর্ষের আগে সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি সেম থাকে তাহলে আমাদের কি হবে? গতিশক্তির সংরক্ষণশীলতাও মেনে মেনে চলবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখান থেকে আমাদের আরো একটা প্রশ্ন মানে করে সৃজনশীলের ঘটে। এই দুটো তো নির্ণয় করতে বলেই, এবং লাস্টে আর একটু লেজ জুড়ে দেয়, বলে যে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ঠিক আছে? তো দেখো, তুমি ভরবেগের সংরক্ষণশীলতা দেখবা, গতিশক্তি সংরক্ষণশীলতা দেখবা, যদি দুইটাই মেনে চলে তাইলে আমাদের সংঘর্ষটা কি হবে? স্থিতিস্থাপক হবে। আর যদি এইটা মানে এইটার মেনে না চলে তাহলে সংঘর্ষটা হবে আমাদের কি? অস্থিতিস্থাপক। ঠিক আছে? তো এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তি সংরক্ষণশীলতা। তো এইখান থেকে দেখো v1 আর v2 আমরা লিখে রাখছি। হ্যাঁ, এই যে এই সূত্রটা থেকে দেখো, এই সূত্র থেকে আমরা চাইলে এই যে প্রথম বস্তুর বেগ, মানে প্রথম বস্তুটা কত বেগে গতিশীল হয়েছে, অথবা দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুটা কত বেগে গতিশীল হয়েছে, এইটা আমরা এই সূত্র আকারে মনে রাখতে পারি। তোমরা চাইলে এটা মনেও রাখতে পারো অথবা এখান থেকে বের করে নিতে পারো। এমসিকিউ এর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হয় আর কি। এমসিকিউ এর জন্য যদি এটা তোমার মনে থাকে এই দুইটা, তাইলে তুমি খুব সহজে এমসিকিউ গুলো দাগায় আসতে পারবে। হ্যাঁ, আর যদি চাও এই দুটো সূত্র তোমরা কি করতে পারো? মনে রাখতে পারো। আর যারা সূত্র মনে রাখতে পছন্দ করো না, তোমরা চাইলে এখান থেকে কি করতে পারো? বের করে নিতে পারো। এবার দেখো, আমাদের 8 নাম্বার যে ফর্মুলাটা আছে এইখান থেকে আমাদের কি শুরু হবে? 7 এবং 8টা আমাদের কি? ঘর্ষণ বলটা এক থাকবে এখানে। হ্যাঁ, ঘর্ষণ বল। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা ঘর্ষণ বলটা দেখে নিই। হ্যাঁ, ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, এফ কে ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডব্লিউ। ঠিক আছে? তো মিউটা কি? মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক এটা আমাদের দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে যে ঘর্ষণ গুণাঙ্ক এত, কোনো বস্তুর ভর এত হলে তাহলে আমাদের ঘর্ষণ বলটা কত হবে। তো এইখানে ডব্লিউটা আমাদের কি? ডব্লিউটা হচ্ছে আমাদের ওজন। ডব্লিউ সমান আমরা লিখে নিব ডব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। ঠিক আছে? এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অধিকর্ষ ত্বরণ। তাহলে আলটিমেটলি আমরা এফ কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি? মিউ ইন্টু এম। ঠিক আছে? তো এটা হলো আমাদের কি? ঘর্ষণ বলের যে ফর্মুলাটা। তো দেখো, নাম্বার যে ফর্মুলাটা আছে, কার্যকরী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ঠিক আছে? এটা হলো আমাদের যে রাস্তাগুলোতে ঘর্ষণ বল কাজ করবে, বা যে পৃষ্ঠতে আমাদের ঘর্ষণ থাকবে। তো দেখো, এখানে আমি একটা রাস্তা দেখাইছি, এখানে এই রাস্তার ঘর্ষণ বলটা আমাদের 0.32 নিউটন। আর এই রাস্তাতে একটা বস্তুর উপরে আমরা 6 নিউটন বল প্রয়োগ করছি। তো এইখানে আমাদের এই বস্তুটার উপরে কার্যকরী বল কত হবে? কার্যকরী বলটা হবে তোমার যতটুকু বল তুমি প্রয়োগ করছো আর এইখানে রাস্তার ঘর্ষণ যতটুকু আছে, মানে এটার বিপরীত আমাদের কাজ করতে হইতেছে। তো 6 থেকে আমাদের জাস্ট এইটা কি হবে? 0.32 বাদ যাবে। তো এখানে বাদ গেলে যা আসবে ওইটাই হলো আমাদের কি বলতো? কার্যকরী বল। তো আমাদের প্রযুক্ত বলটাই কার্যকরী বল হয় না যখন আমাদের কি থাকে? রাস্তায় ঘর্ষণ থাকে। তো প্রযুক্ত বলটা থেকে আমাদের ঘর্ষণ বলটা বিয়োগ যায় আর কি। ঠিক আছে? তো এরপরে দেখো, আমাদের 9 নম্বর যেটা আছে মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল বলতে বোঝাইতেছে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। যেই বল আকর্ষণ করে সেটাকে আমরা বলি কি? মহাকর্ষ বল। তো দেখো, মহাকর্ষ বল এফ সমান আমরা কি লিখছি? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার। এটা কি? এম ওয়ানটা কি? এম ওয়ানটা হচ্ছে প্রথম বস্তুর ভর, ভর ভর কি প্রথম বস্তুর। এটা কি?
দ্বিতীয় বস্তুর ভর, আরটা কি, আরটা হলো এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ। আর যেটা কি, যেটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে। এটার একটা মান আছে আমাদের, হ্যাঁ। মানটা কত, 6.67 ইন্টু 10⁻11, 6.67 ইন্টু 10⁻11। আর এই বস্তু, দুইটা বস্তুর ভর দেওয়া থাকলে, মধ্যবর্তী দ্রুত দেওয়া থাকলে তোমরা আমরা কি করতে পারি, সহজেই এই দুইটা বস্তুর মহাকর্ষীয় বল যেটা আছে এটা আমরা বের করতে পারি, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ত্বরণ নির্ণয়, হ্যাঁ, ত্বরণ নির্ণয়। পৃথিবীর বিভিন্ন স্থানে ত্বরণ বিভিন্ন রকম হয়, কেন হয় সেটা হলো আমরা দেখি। আমাদের পৃথিবীটা কিন্তু কি নয়, আমাদের পৃথিবীটা মানে একদম গোলাকার নয়, একটু ডিম্বাকার। তো এই সেন্টার থেকে দেখা যায় যে এই পৃথিবীর এক এক স্থানের ব্যাসার্ধটা কি হয়, এক এক রকম হয়ে যায়, হ্যাঁ। এগুলো আমাদের কি, আর, এগুলো আমাদের আর। তো দেখো, অভিকর্ষিত ত্বরণ আমরা কি লিখে রাখছি, জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আরটা হলো আমাদের ব্যাসার্ধ, এমটা আমাদের পৃথিবীর ভর, আর জিটা কি আমাদের, জিটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এই দুইটা তো সেম, পৃথিবীতে এই দুইটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি আর। আরটা কেন চেঞ্জ হবে, দেখো এই সেন্টার থেকে এইটুকুর ব্যাসার্ধ যতটুকু, এইটুকু ব্যাসার্ধ অবশ্যই ততটুকু হবে না, ঠিক আছে। তো দেখো, পৃথিবীতে যে এক এক স্থানে এক এক রকম অভিকর্ষ ত্বরণ হয়, সেটা কেন হয়, এই যে আর এর উপরে ডিপেন্ড করে। এখানে আরটা যদি চেঞ্জ হয়ে যায়, আমাদের অভিকর্ষ ত্বরণটাও কি হবে, চেঞ্জ হইতে থাকবে। আর যত বৃদ্ধি পাবে, এই অভিকর্ষ ত্বরণের মান তত কি হইতে থাকবে, কমতে থাকবে। তো এবার আমি এখানে আরেকটা কি লিখছি, আর ড্যাশ। আর ড্যাশ বলতে বোঝাইছি আমি, আর ড্যাশ বলতে বোঝাইছি যে শুধু তো আমরা পৃথিবীর সারফেসে, মানে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করলাম। কোন একটা সময় যদি বলে যে এটা আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে একটা মানুষ এই দিকে 3 কিলোমিটার কি হয়ে গেছে, উপরে উঠে গেছে, তাহলে এইখানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে, হ্যাঁ, এটা আমি বুঝাইছি জি ড্যাশ। তো এইটা আর কিছু না, আমাদের যে অরিজিনাল ফর্মুলাটা আছে, জি ড্যাশ ইজ ইকুয়াল টু, মানে আমি উপরের উচ্চতা নির্ণয় করতেছি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই, এই যে আর ছিল আমাদের ব্যাসার্ধ, ধরো এখানে ছিল আমাদের, এইটুকু ছিল আমাদের কি ব্যাসার্ধ, আর ধরলাম আমরা এই উচ্চতা পর্যন্ত উঠে গেছে। তো আমাদের জাস্ট আর এর সাথে কি হবে, এইচ টা যোগ হবে, আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এরকম করে আমরা কিন্তু যে কোনো একটা গ্রহেরও কি করতে পারি, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি, যদি আমরা ওই গ্রহের ভরটা জানি আর ব্যাসার্ধটা জানতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমাদের অভিকর্ষ ত্বরণের জিনিস। তো ফার্স্ট অফ অল দেখো আমরা কি শিখছিলাম, বাধাদানকারী বল। বাধাদানকারী বল এফ সমান কি, ভর ইনটু ত্বরণের গুণফল। আর এরপরে বলের ঘাত, বলের ঘাতটা শিখছিলাম আমরা এফ টি, এটাকে কিন্তু আমরা জে দ্বারা প্রকাশ করি, হ্যাঁ। বলের ঘাতকে আমরা জে দ্বারা প্রকাশ করি, জে ইজ ইকুয়াল টু এফ টি, হ্যাঁ। বলের ঘাত কিন্তু আবার কি আমি দেখাইছিলাম, ভরবেগের পরিবর্তনের সমান। এবার দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা, এখানে আমরা ছবি এঁকে দেখাইছিলাম যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে যদি ভরবেগের সমষ্টি সমান থাকে, তাহলেই ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে। সেম ভাবে গতি শক্তির সংরক্ষণশীলতা, এইটা দুইটা সেম। আর এই দুইটা থেকে একটা আমি কমন জিনিস দেখাইছিলাম যে এই দুইটা যদি সমান থাকে বা দুইটা যদি মেনে চলে, তাহলে যে সংঘর্ষটা হবে ওই সংঘর্ষটা আমাদের স্থিতিস্থাপক। আর যদি এইটা মেনে চলে, এইটা মেনে না চলে, তাহলে ওই সংঘর্ষটা হবে আমাদের অস্থিতিস্থাপক। আর এই ভি1 আর ভি2 তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো, না রাখলেও সমস্যা নেই, তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। এরপরে কার্যকরী বল সমান কি, কার্যকরী বল সমান যতটুকু বল প্রয়োগ করছো ওইখান থেকে আমাদের ঘর্ষণ বলটা বাদ দেবে, ওইটা হবে আমাদের কি, কার্যকরী বল। এরপরে আসো ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ, ডাব্লিউটা কি ওজন, ওজনকে আমরা কি দ্বারা লিখছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তাহলে এফ ইজ ইকুয়াল টু দাঁড়াইতে ছিল মিউ ইনটু এম জি। এবার মহাকর্ষীয় বল জি এম ওয়ান এম টু, এম ওয়ানটা একটা বস্তুর ভর, এম টুটা অন্য বস্তুর ভর, আর আরটা কি এই দুটো বস্তুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে ওইটার স্কোয়ার। এরপরে দেখো ত্বরণ, ত্বরণটা কি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর যদি উচ্চতায় ত্বরণ হয় তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে কি করবো, বের করে ফেলবো। তো এই ছিল আমাদের বল অধ্যায়ের যে সমস্ত ফর্মুলা গুলো আছে সেগুলো। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। নেক্সট ক্লাসটা হবে আমাদের কাজের উপরে। কাজের উপরে যে ক্লাসটা হবে, আশা করি ওই ক্লাসটা দেখার আগে তোমরা প্রথম যে দুইটা ক্লাস আছে দুইটা ক্লাস দেখে রেখে। আর যদি ক্লাসগুলো তোমাদের একান্তই ভালো লেগে থাকে, অবশ্যই এই ক্লাসগুলোকে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।